ঘূর্ণিঝড় রেমালে তছনছ উপকূল, বাঁধ ভেঙে তলিয়ে গ্রামের পর গ্রাম, 12 জনের মৃত্যু, সম্পূর্ণ বিধ্বস্ত 35,000 ঘরবাড়ি, বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন বহু মানুষ। রেমালের প্রভাবে রাজধানীতে দিনভর বৃষ্টি, জলাবদ্ধতায় দফায় দফায় বন্ধ মেট্রো রেল, কর্মজীবীদের চরম দুর্ভোগ, ভাসছে বন্দরনগরী ও বরিশাল। স্মার্ট বাংলাদেশ গড়তে মার্কিন ব্যবসায়ীদের অংশীদার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে নীতিগত সহায়তায় প্রস্তুত সরকার। ডয়েচে ভেলের তথ্যচিত্র একপেশে ও উদ্দেশ্যমূলক, গাজীপুরে সেনাপ্রধান বললেন পেশাদারিত্বের মাধ্যমে দেয়া হবে জবাব। এবং নিত্যপণ্যের বাজারে যখন আগুন, কৃষিমন্ত্রী বললেন সহনীয় আছে দাম, সন্তুষ্ট দেশের মানুষ, উৎপাদন কম হওয়ায় উন্মুক্ত থাকবে আলু ও পেঁয়াজের আমদানি। জনপদের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে তছনছ উপকূলীয় এলাকা, ঘরবাড়ি ভেঙে বিধ্বস্ত জনপদ, 5 থেকে 6 ফুট জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম, গাছপালা উপড়ে পড়ে বিভিন্ন এলাকায় বন্ধ রয়েছে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। এখন পর্যন্ত 6 জেলায় মারা গেছেন 12 জন। ভয়ঙ্কর তাণ্ডবের পর একে একে ভেসে উঠছে ঘূর্ণিঝড় রেমালের অগ্নিমূর্তির ক্ষতচিহ্ন। রোববার বাংলাদেশের ওপর দিয়ে আঘাত হানার পর শক্তি হারানোর আগ মুহূর্ত পর্যন্ত রেমালের তাণ্ডব লীলায় কেঁপেছে উপকূলীয় অঞ্চল। রোববার দিনভর শক্তি সঞ্চয়ের পর রাতের আঁধারে ভয়ঙ্কর তাণ্ডব চালায় রেমাল। ঘূর্ণিঝড়ের আগ্রাসনে সোমবার সারা দেশে ঝড়ো হাওয়ার সঙ্গে চলে ভারী বর্ষণও। মধ্যরাতের জোয়ার আর ফুঁসে ওঠা সাগর, নদ নদীর পানিতে বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে হু হু করে পানি ঢুকে পড়ে জনপদে। মুহূর্তে লোকালয় প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়ে হাজার হাজার বাসিন্দা, তলিয়ে যায় গ্রামের পর গ্রাম। বাগেরহাটে প্রাথমিকভাবে প্রায় 22 থেকে 25,000 মৎস্যঘের তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও ডুবে গেছে হেক্টর হেক্টর ফসলি জমি। স্থানীয়দের দাবি, দুর্বল বাঁধের কারণে ঘূর্ণিঝড় শুরুর আগেই ভেঙে যায় অধিকাংশ বেড়িবাঁধ। এতে সুরক্ষার প্রথম পর্যায়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। কিচ্ছু নাই, পানি উঠে তলাই গেছে, মাই পোলা লইয়া কোন রকমের বাঁচি আছে। এর মাছ আসলে প্রায় 7-8 লাখ টাকা, এত তলাই সব চলে গেছে। রান্না করতে পারতেছি না, চুলায় পানি উঠছে, অনেক সমস্যা আমাদের। বাড়িঘর ছেলে যা সমস্যা গেছে, আমরা জীবন যদি মানুষ আশ্রয় কেঁদে না যাইতে, মানুষ গরু বাছুর সব মরে যাইতে, কিচ্ছু থাকতে না। নদীর কূলে যে বালিঘর ছিল সেগুলো পানি সব তলায় গেছে একবারে। ঘূর্ণিঝড়ে ঘন্টায় 111 কিলোমিটারের বাতাসের ঝাপটায় লন্ডভন্ড ঘরবাড়ি সহ নানা স্থাপনা। খুলনা ও বাগেরহাটে 30,000 ঘরবাড়ি সম্পূর্ণ ও 91,000 ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। জোয়ারে ভেসে গেছে অনেক ঘরবাড়ি, গাছপালা উপড়ে বন্ধ হয় রাস্তাঘাট। এছাড়াও বিভিন্ন স্থানে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঝড়ে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন অনেক এলাকা। ঘূর্ণিঝড়ের আগেই প্রাণ বাঁচাতে দেশের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে স্থানে 10 লাখের বেশি মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, মানুষ আগেভাগে আশ্রয়কেন্দ্রে যাওয়ায় জানমালের ক্ষয়ক্ষতি কম হয়েছে। আমরা আশ্রয়কেন্দ্রে ছিলাম, বাড়িতে যাওয়ালে টিনটুন সব উড়ে গেছে। পানি ঢুকে রাস্তাঘাট অনেক ডুবে গেছে, অনেক ব্রিজ ভেঙে গেছে। সময় মতন ব্যারিকেডটা করতো, তাহলে দেখা যাচ্ছে এই বন্যায় আমাদের এই ক্ষয়ক্ষতিটা হতো না। ঘূর্ণিঝড় রেমালের বিধ্বংসী ঝড়ে গাছের নিচে চাপা পড়ে ও দেয়াল চাপা সহ কয়েক জেলায় প্রাণহানি ছাড়িয়েছে 10-এর অধিক। ভাবি বাইরে গেছে আর হে বাইরে পেরে নাই, গাছ পড়ে মারা গেছে। বৃষ্টি যখন পাইছে তখন আর কি দেয়ালে ভবন, মানে দোকানটা ছোট রেস্টুরেন্ট আছে ওটার উপর পড়ছে। রেমালের কারণে ধ্বংসস্তূপ উপকূলীয় এলাকায় ঝড় বৃষ্টির মধ্যেই সোমবার ভোর থেকেই সংস্কারের কাজে নেমে পড়েন স্থানীয়রা। জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে আপ্রাণ চেষ্টা করেন তারা। এদিকে ঝড়ের আঘাতের রেশ এখনো থাকা দুর্যোগ কবলিত এলাকায় ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য এখনো পাওয়া যায়নি। লাবিব হাসান, সময় সংবাদ। রেমালের প্রভাবে ভারী বৃষ্টিতে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এই মুহূর্তে রাজধানীর শান্তিনগরে আছেন আমাদের সহকর্মী আল আমিন তুষার এবং খুলনার রয়্যাল মোড়ে আছেন বেল্লাল হোসেন সজল। প্রথমেই যাচ্ছি তুষারের কাছে। তুষার, ঢাকায় কিন্তু এখন পর্যন্ত সর্বোচ্চ
25 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু আসলে রেকর্ড করা হয়েছে এবং সেই বৃষ্টিপাতের প্রভাব কিন্তু ঢাকার যেই সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু স্পষ্ট এবং দেখা যাচ্ছে যে সড়কগুলোর মধ্যে যে পরিমাণ আসলে জলাবদ্ধতা হয়েছে। আমার পেছনটায় কিন্তু রয়েছে বেলি রোড এবং আমার ডান সাইডে যে অংশটা সেদিকে কিন্তু কাকরাইল মোড় এবং বাম সাইডের অংশে কিন্তু আসলে মৌচাক চলে গেছে এবং আমার সামনের দিকে যে অংশগুলো দেখতে পাচ্ছি সেখানে কিন্তু রাজারবাগ পুলিশ লাইন। আমরা কিন্তু এই অঞ্চলগুলোতে আসলে ঘুরছিলাম, দেখছিলাম এলাকাগুলো এখন পুরো বাজে অবস্থা এবং যারা আসলে তাদের কর্মস্থল থেকে আসলে বাড়ির দিকে ফিরছেন, যেহেতু আজকে একটি কর্মদিবস ছিল, তারা কিন্তু আসলে বেশ বিপাকে পড়ছে। এখন কিন্তু 8টা 5 বেজে গিয়েছে। সেই ক্ষেত্রে যারা দোকান থেকে ফিরছেন বা এখনও কিন্তু অফিস আদালত থেকে যারা ফিরছেন তাদের কিন্তু বেশ বিপাকে পড়তে হচ্ছে। এখন রাস্তায় কিছুটা গাড়ির চাপ কম মনে হলেও মানে যখনই আসলে বৃষ্টিটা একটু বাড়ছে তখনই কিন্তু গাড়িগুলো আসলে ধীর হয়ে যাচ্ছে। এমনিতেও গাড়িগুলো কিন্তু বেশ ধীর এবং আমরা রাজারবাগ পুলিশ লাইন্স এলাকায় যখন ছিলাম সেখানে কিন্তু আমরা দেখেছি যে অনেক সিএনজি এবং প্রাইভেট কার যেগুলো রয়েছে সেগুলোর যেহেতু নিচু গাড়ি তুলনামূলক সেই জায়গায়, তার কারণে কিন্তু দেখা গিয়েছে যে সেই ধরনের গাড়িগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে বেশ কিছু জায়গায় এবং ফ্লাইওভারগুলো ব্যবহারের প্রবণতা কিন্তু বেড়েছে। নিচে যেহেতু পানি জমে গেছে সেই জায়গা থেকে আশপাশের যে ফ্লাইওভারগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে গাড়ির কিন্তু মোটামুটি চাপ রয়েছে যেহেতু এবং যেখান দিয়ে আসলে ফ্লাইওভারে ওঠা হচ্ছে এবং নামা হচ্ছে সেখানে কিন্তু যে বেশ চাপ দেখা যাচ্ছে, কেননা নিচের সড়কে যেহেতু বেশ পানি জমে গিয়েছে সেইখান থেকে আসলে তারা চেষ্টা করছেন যতটা আসলে পানিকে অ্যাভয়েড করা যায় এবং যারা আসলে পথচারী রয়েছেন তারা কিন্তু বেশ বিপাকে। প্রত্যেকেই তাদের সকাল থেকেই যেহেতু বৃষ্টি হচ্ছে এবং গতকালকে রাত থেকে কিন্তু সারা দেশে বৃষ্টির যে প্রভাব তার কারণে কিন্তু কেউই আসলে ছাতা ছাড়া বের হননি। তারপর আসলে এই ধরনের যেই আবহাওয়া সেই জায়গা থেকে কিন্তু আসলে পুরোপুরি সম্ভব হয় না এবং তার প্রভাবে আসলে দেখা যাচ্ছে যে পুরো যেই এলাকাটা রয়েছে সেইখানটা কিন্তু বেশ জলাবদ্ধ এবং সাধারণ নাগরিক যারা রয়েছেন তাদের কিন্তু বেশ বেগ পোহাতে হচ্ছে। এই ছিল শান্তিনগর থেকে আমার কাছে সবশেষ। এই মুহূর্তে খুলনায় আছেন বেল্লাল, চলে যাব তার কাছে। অবিশ্বাস্য মনে হলেও সত্য, জোয়ার ভাটা শুধুমাত্র নদীতে নয় খুলনার সড়কেও বয়। এই যে খুলনার যে জলাবদ্ধতা এটি শুধুমাত্রই যখন ভাটি হবে সেই তখনই কিন্তু এই খুলনার জলাবদ্ধতা বা সড়কের পানিটি কমবে, এমনটাই কিন্তু বলছেন যে খুলনা সিটি কর্পোরেশনের যারা জলাবদ্ধতার দায়িত্বে আছেন তারা। আমরা কথা বলেছি খুলনা সিটি কর্পোরেশনের যিনি কর্মকর্তা রয়েছেন জলাবদ্ধতা ডিপার্টমেন্টে, তার সঙ্গে কথা বলার পর তিনি যেটি বলছেন যে এই যে জলাবদ্ধতা খুলনা শহরে সেটি শুধুমাত্র জোয়ারের কারণেই হয়েছে এবং তার দাবি যে ভাটি হলেই সেটি কমবে। এছাড়া স্থানীয় যেটি বলছেন যে খুলনা যে জলাবদ্ধতা নিরসনের ড্রেনেজ যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার কিন্তু অপরিকল্পিত হওয়ার কারণেই এই যে বর্ষা মরশুমেই কিন্তু খুলনা এই ভারী জলাবদ্ধতা এবং জলাবদ্ধতার ফলে যে দুর্ভোগ সেটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। কিন্তু দেখানোর চেষ্টা করছি যে সারা দিনভর যে বৃষ্টি সেই বৃষ্টির ফলে খুলনার বিভিন্ন সড়কেই কিন্তু এখন হাঁটু জল বলাই চলে। এছাড়া যে পার্শ্ববর্তী যে দোকানগুলো রয়েছে এছাড়া বাড়িঘর রয়েছে সেই বাড়িঘরও কিন্তু এখন প্লাবিত এবং সারাটা দিন এই নগরবাসী এই জলাবদ্ধতার দুর্ভোগেই কিন্তু পড়েছেন। এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা যেটি বলছেন যে খুলনার 31টি ওয়ার্ডে প্রায় 31 জন, পাশাপাশি আরও এক্সট্রা 10 থেকে 12 জন তারা যোগ করেছেন, মোট 42 থেকে 43 জন তারা কিন্তু এই জলাবদ্ধতা নিরসনে কাজ করছেন। এছাড়া আপনাদের যদি বলি যে খুলনা আবহাওয়া দপ্তর যেটি বলছেন খুলনায় গতকাল সন্ধ্যা 6টা থেকে আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত প্রায় 163 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং তারা যেটি বলছেন যে এই বৃষ্টি সারাত্ম চলবে এবং আগামীকালও কিন্তু এই বৃষ্টি হতে পারে। এছাড়া যদি আপনাদের বলি যে এই ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে খুলনা শহর এবং খুলনার যে পার্শ্ব মানে জেলা শহর মিলে কিন্তু প্রায় 2 শতাধিক গাছ কিন্তু সড়কে পড়েছে এবং ফায়ার সার্ভিস যেটা বলেছে গতকাল রাত 3টা থেকে কিন্তু তারা অপসারণের জন্য কাজ করেছে। পাশাপাশি আপনাদের যদি বলি যে জেলা প্রশাসকের যে নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে তাদের দেওয়া তথ্য মতে খুলনা শহরে কিন্তু খুলনা জেলায় কিন্তু প্রায় ৭৬,০০০ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া 52টি যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা তারা যেটি বলছে প্রায় 4,52,000 মানুষ কিন্তু এই ঘূর্ণিঝড় রেমালের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া বটিয়াঘাটে কিন্তু আজকে আমরা পাওয়া তথ্য মতো একজন যুবক তিনি কিন্তু গাছ চাপায় মারা গেছেন। এই ছিল আমার কাছে খুলনা থেকে ঘূর্ণিঝড় রেমালের যে সর্বশেষ তথ্য। ঘূর্ণিঝড়ের সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে খুলনা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী বেল্লাল হোসেন সজল এবং ঢাকার শান্তিনগর থেকে আলামিন তুষার।
ঘূর্ণিঝড় রেমালে দিনভর বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী। সড়ক ও অলিগলিতে জলাবদ্ধতার সংকট বাড়িয়েছে বহুগুণ। এদিকে দফায় দফায় মেট্রো রেল বন্ধ রাখায় স্টেশনে স্টেশনে চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবীরা। সোমবার সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি আর ঝড়। রাজধানীর বিভিন্ন মূল সড়ক থেকে অলিগলি তলিয়ে যায় পানিতে। নিউ মার্কেট, ধানমন্ডি, মিরপুর, শান্তিনগর, শেওড়াপাড়া, কাজীপাড়া সহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয় জলজট। থই থই পানিতে ডুবে যায় নিউ মার্কেট। আশেপাশের কয়েকটি মার্কেটের দোকানেও ঢুকে পড়ে পানি। অনেক মাল নষ্ট হয়ে গেছে, আজকে সারাদিন দোকান খুলতে পারতেছে না, চলাচলের কষ্ট হচ্ছে। একটু বৃষ্টি হলে এখানে পানি উঠে যায়, বৃষ্টিতে পানি ডুবে যায়, মার্কেট বন্ধ হয়ে আছে। জলাবদ্ধতায় দিনভরই ভোগান্তিতে পড়েন নগরবাসী। দুর্ভোগ আরও বাড়িয়ে দেয় পানির নিচে ভাঙা ও কাটা সড়ক। এদিকে ঝড় বৃষ্টির প্রভাবে দফায় দফায় বন্ধ থাকে মেট্রো রেল চলাচল। চরম ভোগান্তিতে পড়েন কর্মজীবী সহ জরুরি প্রয়োজনে বের হওয়া নগরবাসী। প্রথম বলছিল কারণ বাজার বন্ধু যাবে, তারপরে আর যাবে না, আপনারা সবাই নামে যান। এরকম ঝড় তুফান বাংলাদেশে হয়, এটা আজকে নতুন না, এর চেয়ে আরো বেশি ঝড় তুফান হয়েছে। মেট্রো রেল যখন প্রবর্তন করা হয় তখন এইসব বিষয়গুলো মাথা নেওয়া উচিত ছিল। মেট্রো রেল কর্তৃপক্ষ জানায়, ঝড়ে সিগন্যালে সমস্যা দেখা দেয় বিঘ্ন ঘটে মেট্রো চলাচলে। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়তে মার্কিন ব্যবসায়ীদের অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উচ্চ নির্বাহী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে সরকার প্রধান বলেন, বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে নীতি সহায়তা নিয়ে প্রস্তুত বাংলাদেশ। Bangladesh has the most liberal investment policy status in the region. Its increased connectivity and neighboring countries makes it an ideal place for investment and trade in the region and beyond. Our focus is now to promote economic and commercial relations with not only regional but also global partners, including the United States. United States would become our long-term partner in achieving our development goals through trade, investment and technology transfer. জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনে বাংলাদেশ সেনাবাহিনী প্রসঙ্গে জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের তথ্যচিত্র একপেশে উদ্দেশ্যমূলক উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন সেনা প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। রাজেন্দ্রপুর সেনানিবাসে এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী কখনোই মানবাধিকার লঙ্ঘন করেনি। বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষী নির্বাচনের ক্ষেত্রে জাতিসংঘের কঠোর নির্বাচন এবং যাচাইকরণ প্রক্রিয়া অনুসরণ করে সবচেয়ে যোগ্য ও দক্ষ সদস্যদের মোতায়েন নিশ্চিত করে। কথা বলতে গেলে অনেক ক্রাউড। সোমবার রাজেন্দ্রপুর সেনানিবাসে এক অনুষ্ঠান শেষে সেনাপ্রধান বলেন, ডয়েচে ভেলের প্রতিবেদন প্রসঙ্গে বলেন, বাংলাদেশ সেনাবাহিনী কখনোই মানবাধিকার লঙ্ঘন করেনি। ডয়েচে ভেলের উদ্দেশ্যমূলক প্রতিবেদনের তীব্র নিন্দা জানান তিনি। কোনো একটা মিশনের আপনি উদাহরণ দিয়ে বলতে পারবেন যে ওখানে আমরা মানবাধিকার লঙ্ঘন করেছি? এরকম এক পেশে উদ্দেশ্যমূলক একটা প্রতিবেদন আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। একটা উদ্দেশ্য নিয়ে এটা করা হচ্ছে, সেই উদ্দেশ্যটা কি আমরা সবাই বুঝতে পারছি। জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ বলেন, সর্বোচ্চ দেশপ্রেম ও পেশাদারিত্ব নিয়ে জাতিসংঘ পরিমণ্ডলে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ যেভাবে দায়িত্ব পালন করে আসছে সেভাবে কাজ করে সকল ষড়যন্ত্রের সঠিক জবাব দেওয়া হবে। আমরা আমাদের কাজটা সঠিকভাবে করতে চাই এবং যারা এই অসাধু উদ্দেশ্য নিয়ে কিছু করার চেষ্টা করছে তাদেরকে আমরা সর্বাত্মকরণে ভুল প্রমাণিত করতে চাই। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে দাবি করে কৃষিমন্ত্রী আব্দুস শহীদ বলেছেন, না হলে এ নিয়ে দেশে মিটিং, মিছিল, আন্দোলন হতো। দ্রব্যমূল্য নিয়ে জনগণের অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি। বাজারে কোনো পণ্যেরই উৎপাদন ও সরবরাহে নেই কোনো ঘাটতি, এমনকি নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের আমদানিও স্বাভাবিক রয়েছে। এরপরেও কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজিতে বেড়েই চলেছে দাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষের এখন নাভিশ্বাস অবস্থা। মূল্য নিয়ন্ত্রণে সরকারের নানা পদক্ষেপ ও সর্বোচ্চ নীতি নির্ধারকদের দফায় দফায় নির্দেশনা কোনো কিছুই কাজে আসছে না।
এমন পরিস্থিতিতে দ্রব্যমূল্য পর্যালোচনা ও মূল্য নিয়ন্ত্রণে সোমবার দুপুরে সচিবালয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন কৃষিমন্ত্রী আব্দুস শহীদ। বাজারে অসহনীয় মূল্য পরিস্থিতি সত্ত্বেও বৈঠক শেষে মন্ত্রী দাবি করেন পণ্যমূল্য সহনীয় রয়েছে, দেশের মানুষও সন্তুষ্ট। চাউল বলেন, চিনি বলেন, বাদা বলেন, রসুন বলেন, সবগুলো আমরা দেখেছি কম্পারেটিভ পিকচার আমাদের প্রতিবেশী দেশের সাথে কি আমরা কিন্তু সব জায়গায় কিন্তু একটা প্রিমিয়াম পজিশনে আছি, কোনো ঘাটতি নাই, দামও স্থিতিশীল আছে। দ্রব্যমূল্য স্বাভাবিক বলেই এ নিয়ে কোনো মিটিং মিছিল আন্দোলন নেই বলেও মন্তব্য করেন তিনি। মূল্য পরিস্থিতি আমাদের সহনশীল অবস্থায় আছে, এতে কোনো সন্দেহ নাই। না হলে কিন্তু আমরা দেখতেন 2 দিন পর পর মিছিল মিটিং এগুলা হয়তো। বাজার ব্যবস্থাপনা আরও সুন্দর করতে 3 মন্ত্রণালয়ের পক্ষ থেকে সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার কথাও জানান কৃষিমন্ত্রী। সকল পর্যায়ের বাজার ব্যবস্থা যাতে আরো সুন্দরভাবে নিশ্চিত হয় তার জন্য আমরা সবাই একমত হয়েছি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। মাছের প্রজননের সঠিক সময়ে বঙ্গোপসাগরে 65 দিনের নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে না। সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এক যৌথ গবেষণায় এ তথ্য প্রকাশ পেয়েছে। গবেষকদের মতে সমুদ্রে অধিকাংশ মাছের প্রজনন শুরু হয় এপ্রিলের মাঝামাঝি থেকে, অথচ বাংলাদেশে নিষেধাজ্ঞা শুরু হয় 20 মে থেকে। এ কারণে নিষেধাজ্ঞার কাঙ্ক্ষিত সুফল মিলছে না। বঙ্গোপসাগরে ভারতের অংশে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকে 1 এপ্রিল থেকে 31 মে পর্যন্ত, আর তাদের জেলেরা অবাধে বাংলাদেশ অংশে ঢুকে মাছ ধরে জুন জুলাই মাসে। এ কারণে ভারতের সঙ্গে সমন্বয় করে নিষেধাজ্ঞাকাল পুনর্নির্ধারণের দাবি জেলেদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘূর্ণিঝড় রেমালে তছনছ উপকূল, বাঁধ ভেঙে তলিয়ে গ্রামের পর গ্রাম, 12 জনের মৃত্যু, সম্পূর্ণ বিধ্বস্ত 35,000 ঘরবাড়ি, বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন বহু মানুষ। রেমালের প্রভাবে রাজধানীতে দিনভর বৃষ্টি, জলাবদ্ধতায় দফায় দফায় বন্ধ মেট্রো রেল, কর্মজীবীদের চরম দুর্ভোগ, ভাসছে বন্দরনগরী ও বরিশাল। এবং স্মার্ট বাংলাদেশ গড়তে মার্কিন ব্যবসায়ীদের অংশীদার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে নীতিগত সহায়তায় প্রস্তুত সরকার। এই ছিল জনপদের সময়ে। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। আমি নিজেই, সঙ্গেই থাকুন সময়।